দেখো আগের দিন আমাদের পাস্ট ইনডেফিনাইট টেন্স শেষ হয়েছে, বিশাল একটা বড় পোর্শন ওটা থাকে পাস্ট মানে টেন্সের। এবার আমরা আসবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, স্ট্রাকচার, ইউসেজ, এক্সাম্পল যা যা রয়েছে। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের জাস্ট এখনই শেষ হয়ে যাবে, কয়েকটা মিনিট লাগবে, বিশেষ কিছু বলা নেই। দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, যারা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ক্লাস করেছো তারা জানো পাস্ট কন্টিনিউয়াস টেন্স ডেফিনিশন একই, জাস্ট জাস্ট কাজটা অতীতে হচ্ছিল এরকম বোঝাবে, ঠিক আছে? তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইট ইজ ওয়ান কাইন্ড অফ কন্ডিশনাল টেন্স, ঠিক আছে? এটা হচ্ছে এক ধরনের কন্ডিশনাল টেন্স বলতে পারো। বা আমি একটা ডেফিনেশন একটা ইজি ডেফিনেশন বলে দিই। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে দেখেছিলাম, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে দেখেছিলাম যে একটা টেম্পোরারি অ্যাকশন, টেম্পোরারি অ্যাকশন কেন বলছিলাম, কারণ যেই মুহূর্তের কথা আমি বলছিলাম বা যেই মুহূর্তের কথা বলছি ঠিক সেই মুহূর্তে কাজটা চলছিল। যেমন আমি এই মুহূর্তে লিখছি, তাহলে এটা লেখা কাজটা চলছে, বাট এই লেখা কাজটা কিন্তু সারা দিন হবে না, 1 ঘন্টা পর লেখা কাজটা আমার শেষ হয়ে যাবে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটাই ডেফিনেশন বলেছিলাম যে একটা টেম্পোরারি অ্যাকশন, কাজ চলছে এবং আমি যখন কাজের কথাটা বলছি ঠিক তার আগে শুরু হয়েছে। অর্থাৎ আমি লিখছি, লেখা কথাটা বলতে তো পারবো তখনই যখন লেখা কাজটা আগে শুরু হয়েছে, তবে তো আমি বলতে পারবো যে লিখছি, এবং এটা কিছুক্ষণ পর আবার শেষও হয়ে যাবে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল টেম্পোরারি অ্যাকশন, বর্তমানে কোনো কাজ যেটা কিছুক্ষণ ধরে চলছিল বোঝাবে এবং কিছুক্ষণ পর শেষ হয়ে যাবে, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। ঠিক এর উল্টোটা, যে অতীতে কোনো কাজ, অতীতে পাস্ট কন্টিনিউয়াস এটাও কি পাস্ট কন্টিনিউয়াস, এটা হচ্ছে টেম্পোরারি অ্যাকশন, অর্থাৎ অতীতে কাজটা চলছিল কিছু সময়ের জন্য এবং কিছু সময়ের পর কাজটা আবার শেষও হয়ে গেছিল। তো টেম্পোরারি অ্যাকশন এটাও এক নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ডেফিনিশন যদি তুমি বলতে চাও যে কি বলবো, অতীতে কোনো কাজ, লিখে দিচ্ছি, অতীতে কোনো কাজ কিছুক্ষণ চলছিল বোঝালে, ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ঠিক আছে, আমি লিখলাম না ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে এটা একটা কি অ্যাকশন, টেম্পোরারি অ্যাকশন, কারণ কিছুক্ষণ চলছিল তারপরে কিন্তু শেষ হয়ে গেছে। এখন ব্যাপারটা হচ্ছে যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর স্ট্রাকচার তো আমি লিখাবই, কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যে মূল ব্যাপারটা জড়িত পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে, হোয়েন আর হোয়াইল, এই দুটোকে নিয়ে সমস্যা হয়। তো আমি হোয়েন আর হোয়াইলের মানে এই দুটোকে নিয়ে আলোচনা করে দিলে তোমার কাজ শেষ হয়ে যাবে। তাহলে আমি আগে স্ট্রাকচার কটা লিখে দিই, এবার টেন্স খুব তাড়াতাড়ি শেষ হবে কারণ সব একই ধরনের জিনিস আসবে। স্ট্রাকচার, আচ্ছা এর একটা এখানে যদি কেউ বলতে চায় আমি উদাহরণ দিয়ে দিচ্ছি, যেমন আই ওয়াজ টিচিং yesterday। এইখানটা একটা কথা বলে দিই, অনেকে ভাববে যে স্যার আগের দিন আপনি প্র্যাকটিস সেটে করালেন yesterday থাকলে V2 অর্থাৎ সিম্পল পাস্ট টেন্স, এটাও yesterday মানে গতকাল মানে সেটা পাস্ট ইনডেফিনাইটও হতে পারে, মনে রাখবে পাস্ট কন্টিনিউয়াসও হতে পারে। আমি গতকাল পড়াচ্ছিলাম, তো গতকাল মানে পাস্ট টেন্স আর পড়ানো কাজটা কিছুক্ষণ ধরে চলছিল তারপরে শেষ হয়ে গেছে, দ্যাট ইজ ওয়াই yesterday মানে পাস্ট কন্টিনিউয়াসও হতে পারে, yesterday পাস্ট ইনডেফিনাইটও হতে পারে। তো তোমাকে দেখতে হবে কোন মুহূর্তের কথা আমি বলছি। তাই yesterday মানেই যে পাস্ট ইনডেফিনাইট হবে, পাস্ট কন্টিনিউয়াস হবে না, এইরকম কেন ভেবো না, সেই জন্য একবার অ্যালার্ট আমি করে দিলাম এই উদাহরণটাকে নিয়ে। এবার স্ট্রাকচার গুলো আমি একটু লিখে দিই, তারপর হোয়েন আর হোয়াইল এর ব্যাপার বলবো, তাহলে আমাদের জিনিসটা ক্লিয়ার হবে। এক মিনিট। তো নাম্বার 1 যে স্ট্রাকচারটা আমরা দেখবো অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বাচক, যেটা প্রতিটা টেন্সের 4-5টা করে স্ট্রাকচার আমরা দেখছিলাম, তার 1 নম্বর হচ্ছে অ্যাফার্মেটিভ। তো অ্যাফার্মেটিভের স্ট্রাকচার আমরা সকলেই জানি। আচ্ছা তার আগে তোমাদের আরেকটা কথা আমি বলে দিই, এই যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স,
তার আইডেন্টিফিকেশনের ব্যাপারটা প্রথম ক্লাসে বলেছিলাম, তবুও একবার এখানে বলে দিই, কারণ প্রতিটা ক্লাস আমি এইভাবেই করাচ্ছি। নিউ স্লাইড। দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নিজে থেকে কিভাবে স্ট্রাকচার তৈরি করব, বা বাচ্চাদের যখন পড়াবে তখন কোনো স্ট্রাকচার তাদেরকে কিন্তু মুখস্থ করতে বলবে না। আমি নিজেও কিন্তু মুখস্থ করে শিখেছি, কিন্তু তখন আর বুঝতাম না বা আমাকে এভাবে গাইড করেনি কেউ। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কিভাবে তৈরি করব? প্রথম কাজ হচ্ছে, আমরা জানি যে কন্টিনিউয়াস মানেই হচ্ছে ভার্বের 4 নম্বর, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে ডাইরেক্ট তো ভার্বের 4 নম্বর বসবে না, একটা তো নিশ্চয়ই সাবজেক্ট বসবে। কিন্তু প্রশ্ন হচ্ছে ভার্বের 4 নম্বর কখনো একাকী সাবজেক্টের পর ডাইরেক্ট বসে না। এ কি নেবে? একটা হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্বের সাহায্য নেবে, একটা সাহায্যকারী একটা ক্রিয়া নেবে। আর পাস্ট মানে সাহায্য কি, বি ভার্বের সাহায্যকারী ফর্মটা হচ্ছে ওয়াজ বা ওয়্যার। তাহলে ওয়াজ বা ওয়্যার, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস V4 প্লাস আদার ওয়ার্ড। কেন বসে ওয়াজ ওয়্যার, কেন V4? তাকে লজিক দিয়ে যদি পড়াও বাচ্চাটাকে, এবার তুমি নিজে পড়ো, তাহলে দেখবে তোমার মধ্যে কনফিডেন্ট লেভেলটা গ্রো করবে। আর তোমাকে যদি আমি প্রথমেই বলে দিতাম এই মুখস্থ করবা এই 4টে স্ট্রাকচার, প্রথমে সাবজেক্ট ওয়াজ ওয়্যার V4 OW, তারপর সাবজেক্ট ওয়াজ ওয়্যার নট V4 OW, এরকম করে, তাহলে মুখস্থ করাই হতো, জিনিসটা ইন্টারেস্ট লাগতো না। তাই তোমার প্রথম কাজ হচ্ছে নিজে থেকে স্ট্রাকচার বানানো শিখবে বা শেখাবে। কন্টিনিউয়াস মানে মনে রাখবে যে কোনো কন্টিনিউয়াস টেন্সে V4 আসবে। V4 কখনো একাকী আসে না, একটা বি ভার্বের বা একটা হেল্পিং ভার্ব দরকার। পাস্ট টেন্সে হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয় ওয়াজ ওয়্যার, তার আগে সাবজেক্ট বসে পড়লো। এবার আদার ওয়ার্ডস যদি কিছু থাকে, কোনো অবজেক্ট বা কমপ্লিমেন্ট, সেটা আমি বসাবো। এটা হচ্ছে ব্যাপার। তাহলে এটাই হচ্ছে অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বাচকের স্ট্রাকচার। বাকিগুলো দেখে নেবো। আচ্ছা, আমি একবার স্ট্রাকচারগুলো পরপর লিখে দেবো। এখানে যেহেতু স্লাইডটা বানালাম, এখানে আমি তোমাদেরকে বলে দিই। এবার এই বাক্যটা, এটা তো অ্যাফার্মেটিভ স্ট্রাকচার, এটা হ্যাঁ বাচকের স্ট্রাকচার। এবার এরই না বাচক করার সময় কি করব? আমি তোমাদের বলেছিলাম, একমাত্র আগের দিন আলোচনা করলাম, একমাত্র প্রেজেন্ট ইনডেফিনাইট আর পাস্ট ইনডেফিনাইট, এই দুটো সেন্টেন্সের বাক্যকে না বাচক বা প্রশ্নবোধক করতে গেলে, আচ্ছা যে কোনো বাক্যকে না বাচক বা প্রশ্নবোধক করতে গেলে আমার একটা হেল্পিং ভার্বের প্রয়োজন। বাট প্রেজেন্ট ইনডেফিনাইট এবং পাস্ট ইনডেফিনাইট এই টেন্সের হেল্পিং ভার্ব থাকে না। এই দুটো টেন্সের বাকি যে টেন্সগুলো রয়েছে, বাকি টেন্সগুলোর কিন্তু হেল্পিং ভার্ব থাকে, তাই সেগুলোকে একটু এদিক ওদিক করে দিলেই হয়ে যায়। কিন্তু পাস্ট ইনডেফিনাইট আর প্রেজেন্ট ইনডেফিনাইট, এরা দুজনের ক্ষেত্রে হেল্পিং ভার্বের সাহায্য নিতে হয়। তাহলে এখানে দেখো, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, তার মানে এখানে হেল্পিং ভার্ব রয়েছে, এখানে হেল্পিং ভার্বকে ওয়াজ ওয়্যার। তাই এটাকে যখন আমি নেগেটিভ করব, এখানে আমি নেগেটিভটা করে দিচ্ছি। এটাকে যখন আমি নেগেটিভ করব, তখন আমি কি করে দেবো? হেল্পিং ভার্বের পরে একটা শুধু নট বসিয়ে দেবো। লজিক দিয়ে স্ট্রাকচার তৈরি করা শেখাবে ছেলে মেয়েদেরকে, যাদেরকে পড়াচ্ছ, তাহলে দেখবে ইংলিশের প্রতি একদম প্রেমে পড়ে যাবে। ঠিক আছে? এরকম ভাবে ঠিক এইটা যখন প্রশ্নবোধক করব, তখন হেল্পিং ভার্ব লাগে প্রশ্নবোধক বাক্যে, প্রথমে হেল্পিং ভার্ব লাগে, তাই হেল্পিং ভার্বটাকে আমি আগে টেনে নেব, এরকম ব্যাপার। তো আমি পর লিখে দিই আরেকবার একটু। অ্যাফার্মেটিভে কি হলো? সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার। কেউ কিছু বলছো? আওয়াজ হচ্ছে, নাহলে মিউট করে দাও। শুনতে পাচ্ছি না, আওয়াজ হচ্ছে, কেউ কিছু বললে বলো, নাহলে মিউট করে দাও। দেখো এই দুটো বুঝে গেছো, আমি বুঝিয়ে দিলাম, তারপর লিখে দিলাম। তাহলে অ্যাফার্মেটিভ হলো, নেগেটিভ হলো। এবার প্রশ্নবোধক গঠন, পাস্ট কন্টিনিউয়াসের প্রশ্নবোধক বাক্যের গঠন কি করব? হেল্পিং প্রশ্নবোধক বাক্যে হেল্পিং ভার্ব বাক্যের প্রথমে চলে আসে, তাই আমি হেল্পিং ভার্ব এখানে ওয়াজ বা ওয়্যার তাকে টেনে নিলাম, এরপর যা আছে পর বসিয়ে দাও। আচ্ছা, V4 দি নট এর আলাদা করব, শেষে একটা কোয়েশ্চেন মার্ক। 4 নম্বর কি করব? নেগেটিভ ইন্টারোগেটিভ, অর্থাৎ নাবাচক প্রশ্নবোধক বাক্য। আগেরটা হলো প্রশ্নবোধক হ্যাঁ বাচক, অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ। এটা করব এবার কি? নেগেটিভ ইন্টারোগেটিভের রুল, এবার স্ট্রাকচার। সেটা কি? সেটা হচ্ছে ঠিক সেম কেস এখানে, এটা আবার দুটো হবে। আমি পরের স্লাইডে যাচ্ছি, এটা আবার দুটো হবে।
দেখো নেগেটিভ ইন্টারোগেটিভ এর দুটো হবে, আমি 4 এর এ দিয়ে লিখলাম, ঠিক আছে, নেগেটিভ ইন্টারোগেটিভ 4 এর এ দিয়ে। একটা হচ্ছে প্রথমে কোয়েশ্চেন করছি তাই ওয়াজ বা ওয়্যার চলে এলো, এরপরে এরপরে এখানে যে সাবজেক্টটা থাকবে এটাকে হতে হবে প্রোনাউন, তারপরে নট দিতে হবে, কারণ আমি শিখিয়েছিলাম পি ফর প্রোনাউন আর পি ফর পরে, মানে নট পরে বসবে, মানে ওয়াজ ওয়্যার এর পর যে সাবজেক্টটা দেওয়া সেই সাবজেক্ট যদি প্রোনাউন হয় তাহলে নটটা কিন্তু আগে বসবে না, পরে বসবে, এরপর ভি ফর প্লাস ওডব্লিউ দিয়ে জিজ্ঞাসা চিহ্ন। কিন্তু যদি বলো স্যার সবসময় তো প্রোনাউন থাকবে না, ঠিকই বলেছো, তো এগুলো সব প্রতিটা ক্ষেত্রেই বলছি, তাহলে আমাকে তখন এই ধরো এই যে সাবজেক্ট এখানে আছে সেটা নাউন, প্রোনাউন না এসে কোনো মানুষের নাম চলে এসছে বা কোনো জায়গার নাম চলে এসছে, অর্থাৎ নাউন এসেছে, তখন কিন্তু নটটা বসবে এখানে, এরপর ভি ফর প্লাস ওডব্লিউ জিজ্ঞাসা চিহ্ন। আর একটা হয় তিনটে, এবার স্যার আমি এই সাবজেক্ট প্রোনাউন না সাবজেক্ট নাউন এই ঝামেলায় যেতে চাইছি না, আমাকে এমন কোন ট্রিক বলে দিন যাতে একবারে ঝামেলা মরে যায়, সে নাউন হোক বা প্রোনাউন হয়, তারও রূপ আছে, তারও ফর্মুলা আছে, তখন কি করবে, ওয়াজ নট কে একবারে টেনে নাও, ওয়্যার নট হলে ওয়্যার নট কে একবারে এরকম কন্ট্রাক্টেড ফর্ম বা সংক্ষিপ্ত ফর্মে লিখো, এরপরে সাবজেক্ট দাও, এবার এর নাউন হোক বা প্রোনাউন হোক তোমার দেখার কোনো প্রয়োজন নেই, এরপর ভি ফর প্লাস ওডব্লিউ প্লাস জিজ্ঞাসা চিহ্ন। বারবার বারবার আমি কিন্তু এই জিনিসগুলো আলোচনা করছি বলছি, কারণ যেন টেন্স একদম মাথার ভেতরে ঢুকে যায় এবং যে কোনো সেট তোমরা করতে পারো। এই ছিল স্ট্রাকচার। কারো যতটা পড়ালাম, কারোর কোনো প্রবলেম থাকলে বলো, না থাকলে বলো, আমি এগিয়ে যাব। কেউ একজন বলো ঠিক আছে নাকি? আচ্ছা বেশ, এবার তাহলে আমরা পড়বো যেটা হোয়েন ভার্সেস ওয়াইল, এই জায়গা থেকে পাস্ট কন্টিনিউয়াসের কোয়েশ্চেন আসবে। এবার অনেকে হয়তো বলতে পারো যে স্যার টেন্স মার্কার কিছু নেই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের। হ্যাঁ, পাস্ট কন্টিনিউয়াসের টেন্স মার্কার রয়েছে, ওই পাস্টের যে টেন্স মার্কার গুলো রয়েছে ওইগুলোই পাস্ট কন্টিনিউয়াসের টেন্স মার্কার, মনে রাখবে। পাস্ট ইনডেফিনাইটের যে টেন্স মার্কার গুলো বলেছি ওইগুলোই পাস্ট কন্টিনিউয়াসের টেন্স মার্কার, শুধু তোমাকে দেখতে হবে কাজটা চলছিল কিনা, কাজটা যদি চলছিল বোঝায় তাহলে পাস্ট কন্টিনিউয়াস করবে, আর যদি না চলে থাকে তাহলে পাস্ট ইনডেফিনাইট। এই হচ্ছে কাহিনী। এবার দেখো হোয়েন ভার্সেস হোয়াইল ব্যাপারটা কি বলছে, অতীতের দুটো সমসাময়িক কাজ, মানে এরকমও তো দেখা গেছে যে তোমার দুটো কাজ একসাথে চলছে। আচ্ছা ওটা বাদ দাও, আমি আর একটা জিনিস তোমাদের বলি, হোয়েন আর হোয়াইল এই দুটোর মানেই হচ্ছে যখন, হোয়েন আর হোয়াইল এই দুটোর মানেই হচ্ছে যখন, তাহলে হোয়েন কখন ইউজ করব আর হোয়াইল কখন ইউজ করব, দুটোই তো একই মানে, সেইটা বললেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, এটাই দরকার এখানে। আমি প্রথমে হোয়েনটাকে বলি। হোয়েনটা কি, ধরো হোয়েন দু রকম সোর্সে ব্যবহৃত হবে। এক নম্বর হচ্ছে যখন দুটো কাজ অল্টারনেট হবে, যখন দুটো কাজ অল্টারনেট হবে, অর্থাৎ একটা হয়ে যাবে তারপর আরেকটা হবে, এটার ক্ষেত্রে হোয়েন বসাবে। অথবা যখন দুটো কাজ আলাদা আলাদা হবে, মানে অনেকটা টাইমের পর। অল্টারনেট মানে কি, একটা কাজ ধরো এটা 1 নম্বর অ্যাকশন, অ্যাকশন 1, এটা অ্যাকশন 2, এটা শেষ হলো, এটা অ্যাকশন 2 শুরু হলো, এরকম। বা এরকম হতে পারে অ্যাকশন 1 শেষ হলো, আবার অনেকক্ষণ পর, সে অনেকটা টাইমের পর অ্যাকশন 2 শুরু হলো। তো অল্টারনেট আর এর মধ্যে এটা ডিফারেন্স। তো যখন দুটো কাজ অল্টারনেট হবে, একটার পর আরেকটা, যখন একটা শেষ হবে একটা শুরু হবে, তখন হোয়েন ইউজ করব এক্ষেত্রে। আরেকটা ক্ষেত্রে ইউজ করব হোয়েন যখন দুটো কাজ আলাদা আলাদা হবে, আলাদা আলাদা মানে পরিষ্কার, মানে অনেকটা টাইম গ্যাপ নিয়ে, টাইম গ্যাপটা যেটা অনেকটা ভিজিবল, এরকম ব্যাপার। চলো এবার শোনো হোয়াইলের কথা বলি, একসাথে উদাহরণ দেবো আমি, একবার হোয়াইলেরটা এখানে বলে দিই। হোয়াইলটা কখন ব্যবহার করব, হোয়াইলটা হচ্ছে হোয়েন মানেও যখন, হোয়াইল মানেও যখন, তো হোয়াইলটা কখন ব্যবহার করব, যখন
দুটো কাজ একসাথে চলবে। এক নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে একটি কাজের সাথে আরেকটির কোনো না কোনো সম্পর্ক থাকবে। একটু মানিয়ে নিও, হ্যাঁ, যেন এই প্যাডে ঠিকঠাক করে বাংলা এমনিতে আমি বাংলা লেখা প্রবলেম হয়, আমি লিখতে পারি না, ইংরেজি লেখা অভ্যাস, তারপরে প্যাডে লিখছি একটু সমস্যা হচ্ছে। একটি কাজের সাথে আরেকটি কোনো না কোনো, একটি কাজের সাথে আরেকটির মানে অন্য একটা কাজের কোনো না কোনো সম্পর্ক থাকবে, তখন আমরা হোয়াইল ব্যবহার করব। এই দুটোকে আমি এবার উদাহরণের দ্বারা ক্লিয়ার করছি। তাহলে আমি পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে যেহেতু এখানে বলছি, আমি পাস্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা বলে দিই। স্ট্রাকচার ব্র্যাকেটে হোয়েন, পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে হোয়েনের স্ট্রাকচারটা আমি বলছি। ধরো সাবজেক্ট প্লাস ওয়াজ অবলিক ওয়্যার, এটা তো পাস্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার আমরা পড়লাম। এটা একটা গেল। এর সাথে এই যে হোয়েনের ব্যাপারটা যেটা বললাম এটা অ্যাটাচ থাকবে, অর্থাৎ হোয়েন প্লাস সাবজেক্ট প্লাস, আচ্ছা এক মিনিট, আচ্ছা এটা কিন্তু এখানে দেওয়াটা ঠিক হলো না আমার, দাঁড়াও এক মিনিট একটু দাঁড়াও, বেশ এখানে একটা নতুন স্লাইড নেই। আচ্ছা এই দুটোর উদাহরণ আগে আমি বলে দিই, ওটা একটু আলাদা টাইপের হবে, এই দুটো উদাহরণ আমি আগে বলে দিই, এইখানটাই বলে দিচ্ছি, যে দুটো বললাম হোয়েন আর হোয়াইলের ব্যাপারটা, ওটা আলাদা, যেটা স্ট্রাকচার দেখাচ্ছিলাম ওটা আলাদা কেস, এইখানটা এই দুটো উদাহরণের দিয়ে বুঝিয়ে দিই। আমি কি বললাম, হোয়েন আর হোয়াইলের অর্থ যখন যখন হবে, হোয়েন হোয়াইল দুটোর অর্থই হয় যখন। এবার আমি কখন ব্যবহার করব হোয়েনকে আর কখন হোয়াইলকে ব্যবহার করব, এই দুটোর ব্যাপার আমি বলছিলাম, ওটা আলাদা কনসেপ্ট চলে যাচ্ছিলাম। তো দেখো ধরো বললাম আমি গাইছিলাম যখন আমার বোন নাচছিল। তাহলে আমাকে বলো তো এখানে ট্রান্সলেশন পরে হচ্ছে, এখানে যে যখনটা আছে হোয়াইল হবে না হোয়েন হবে? এটা হোয়াইল হবে, তার কারণ আমি গাইছিলাম যখন আমার বোন নাচছিল। তাহলে এখানে দেখো কোনো না কোনো রকম ভাবে গানের সাথে নাচার একটা সম্পর্ক এখানে রয়েছে। এছাড়াও আরেকটা ব্যাপার হোয়াইলের ক্ষেত্রে বলেছিলাম কি, দেখো যে যখন দুটো কাজ একসাথে চলবে একসাথে, তো আমি গাইছিলাম আমার গানও কাজটাও চলছে, এটা অ্যাকশন নাম্বার 1, তার সাথে সাথে আমার বোন নাচছিল এই কাজটাও কিন্তু চলছে অ্যাকশন নাম্বার 2। তো যখন একই সাথে দুটো কাজ চলবে, ঠিক আছে, চলছিল বা চলবে মানে চলছিল এরকম বোঝাবে, তখন আমরা হোয়াইলটা ব্যবহার করব। এবার এর উদাহরণটা তাহলে আমি দিই, আই ওয়াজ না, গাইছিলাম যেহেতু বলছি, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অতীতে সেই সময় গান ও কাজটা কিছুক্ষণ ধরে চলছিল, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে আই ওয়াজ সিঙ্গিং while my sister was dancing, কারণ তখনও আমার বোন, যখনকার কথা বলছি তখন আমি গাইছিলাম, আমার গানও কাজটা চলছিল, আবার আমার বোন নাচছিল, নাচা কাজটা চলছিল, তাই দুটোই অতীতে দুটো কাজই ঘটেছে, তাই অতীতে দুটো কাজই হয়ে যাচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। এটা হোয়েন আর হোয়াইলের অর্থের দিক থেকে ব্যবহারটা আমি বললাম। এবার হোয়েন আর হোয়াইলের অন্যরকম ব্যবহার আছে, হোয়েনের বিশেষ করে, হোয়াইল তো হয়েই গেল, হোয়েনটা একটু বলে দিই। যেটা দেখো এখানে বলছিলাম
যে যখন দুটো কাজ অল্টারনেট হবে, ঠিক আছে, হোয়াইল এরটা কমপ্লিট হয়ে গেল, হোয়েন এরটা বলছি, যখন দুটো কাজ অল্টারনেট হবে 1 নম্বর পোর্শন, 2 নম্বর পোর্শন দুটো কাজ আলাদা আলাদা হবে। তো সেই উদাহরণটা এবার দেবো, এই স্ট্রাকচারে সেই উদাহরণটা আসবে। সাবজেক্ট প্লাস ওয়াজ দেয়ার, V4 প্লাস OW, তারপর হোয়েন প্লাস সাবজেক্ট প্লাস এই জায়গাটা মাথায় রাখবে V2। এইটা হোয়াইলের ক্ষেত্রে দেখো দুটো কাজ পরপর দুটো একসাথে চলছিল বলে এখানেও V4 ছিল, এইদিকেও V4 ছিল, বাট পরীক্ষায় কোয়েশ্চেন এই জায়গাটা থেকে আসবে, এইদিকে হোয়েন দিয়ে যখন হবে এইদিকে V4 হবে, এই দিকটা হবে V2। V4 মানে কি? V4 পাস্ট কন্টিনিউয়াস, ওয়াজ ওয়্যার এর সাথে V4, তখন অন্যদিকে হোয়েনের সাথে যে যুক্ত থাকবে সে হবে কিসে? V2 তে। এবার অনেকে হয়তো বলবে তাহলে এই জায়গাটাকে আমি একটু বক্স করে দিই। অনেকে বলবে স্যার হোয়েনটা কি সবসময় ওই দিকেই থাকবে? না, হোয়েনটা তোমার এইদিকেও থাকতে পারে, আবার এর এই স্ট্রাকচারটা এই যে এইটা এইদিকে চলে আসবে তখন। মানে জিনিসটা কি হলো? হোয়েন প্লাস এস প্লাস V2 প্লাস ওডাব্লিউটা ওখানে লিখিনি, এখানে লিখে দিলাম, প্লাস এই দিকের পোর্শনটা চলে এলো সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার। আমি যেটা বলতে চাইছি বা তোমরা যেটা মনে রাখবে যে হোয়েনের সাথে এইদিকে যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকে এইদিকে হবে সিম্পল পাস্ট মানে V2, এইদিকে যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে এইদিকে হবে সিম্পল পাস্ট মানে V2। উদাহরণ দিই স্যার, বলো। এখানে কমা কি হবে? কমাটা এই জায়গাটায় হবে, হ্যাঁ এই দাঁড়াও দিইনি না, এই জায়গাটা কমাটা হবে। এই হোয়েন মানে যখন হোয়েনটা যখন বাক্যে প্রথমে বসে যখন, তখন এই সাবজেক্টের আগে একটা কমা দিতে হবে, তখন কমা ইংলিশ তখন হয়ে যাবে, এখানে লিখে দিই তখন। কিন্তু হোয়েন যখন বাক্যের মিডিলে ব্যবহৃত হবে তখন এই হ্যাঁ এর যখন বললে আরেকটা কথা বলে দিই, মনে পড়লো, যদি কখনো দেখো হোয়েনের আগে এরকম করে কমা দিয়েছে, ঠিক আছে, তাহলে কিন্তু এটা ভুল, এখানে এরর আছে। যদি এরকম সূক্ষ্ম দিয়ে দেয় অনেক সময় বলা যায় না, অ্যাডভান্স লেভেলে যা কোয়েশ্চেন হচ্ছে এখন। এবার দেখো আমি এই উদাহরণটা দিই তাহলে তোমাদের ক্লিয়ার হবে। হি ওয়াজ স্টাডিং পড়ছিল ইন হিজ স্টাডি রুম when I dash to meet him, হ্যাঁ এটা একসাথে ভেবো না জানো, yesterday morning। তোমাকে অপশন দিল গো, ওয়েন্ট, ওয়াজ গোয়িং, শুধু গোয়িং। বলো কি হবে? ওয়েন্ট হবে। একদম, তাহলে তো আমরা বুঝেই গেলাম। আর এখানে হবে ওয়েন্ট। এবং লজিকটা এবার দেখে নিই যে হোয়েনের ব্যাপারটা বলছিলাম, হোয়েনের ব্যাপারটা আমি কি বলছিলাম যে দুটো কাজ ঘটবে অল্টারনেট, অর্থাৎ একটা হবে তার সাথে আর একটা হবে, অথবা একটা শেষ হবে তারপর আর একটা শুরু হবে, অ্যাকশন 1 অ্যাকশন 2। আর একটা ক্ষেত্রে হোয়েন হবে কখন বললাম, যে একটার সাথে আর একটা কাজ কোনো কি একটা মানে এই যে আলাদা আলাদা হবে, কোনো একটা সম্পর্ক থাকবে না, যে আমি নাচছি বলে সে গাইছে এরকম কোনো ব্যাপার থাকবে না। ঠিক এখানে সেটাই হয়েছে, দেখো হি ওয়াজ স্টাডিং ইন হিজ স্টাডি রুম, সে তার স্টাডি রুমে পড়াশোনা করছিল যখন আমি তার গতকাল সকালে তার বাড়ি তার সাথে দেখা করতে গিয়েছিলাম। তাহলে আমি যখন দেখা করতে গিয়েছিলাম তখন সে পড়ছিল, ঠিকই কথা। এখানে দুটো জিনিস আছে, একটা পড়া আর একটা আমার যাওয়া। পড়া কাজটা কিন্তু আমার যাওয়ার আগে সে শুরু করে দিয়েছিল, অর্থাৎ আমার যাওয়ার সাথে তার পড়ার কোনো সম্পর্ক ছিল না, সে পড়ছিল, আমি পড়া কাজ শুরু হয়ে গেছিল তারপরে আমি কিছুক্ষণ পর তার বাড়ি গিয়েছি, অর্থাৎ দুটো কাজ একসাথে চলছিল না যে মুহূর্তের কথা বলছি। এই হচ্ছে ব্যাপার। কারো কোনো প্রবলেম থাকলে বলো, আশা করি প্রবলেম হবে না। বলো স্যার এইটা আগে হোয়েনটা একটু বলে দিন না, হোয়েনটা কোন জায়গাটা বলো তো? বলে দিন। এই যে যেটা আপনি করছিলেন না স্যার, এইটা তো হোয়াইলটা বুঝেছি, হোয়েনটা হ্যাঁ এইটা হ্যাঁ হোয়েন হবে, এটা বোঝাতে গেলে তোমাকে আগের স্লাইডটাও দেখাই। হোয়েন হবে এই যে দেখো, হোয়েন হচ্ছে যখন দুটো কাজ অল্টারনেট হবে। অল্টারনেট মানে একটা কাজ শেষ হলো আর একটা কাজ শুরু হলো, হয় এটা হবে
কিংবা দুটো কাজ আলাদা আলাদা হবে, মানে একটার সাথে আর একটা কোনো রিলেশন থাকবে না। আমি পড়াশোনা করছিলাম, তুমি আমার বাড়ি আসবে, আমি কোনো জানি না বা কিছু, অর্থাৎ আমার আসার সাথে তোমার, আমার পড়ার সাথে তোমার আসার কোনো সম্পর্ক নেই। আমি আমার কাজ করছি, আমি পড়ছি। কিন্তু নাচার সাথে গানের একটা সম্পর্ক ছিল। আমার বোন যখন নাচছিল তখন কিন্তু আমি গাইছিলাম। তাহলে নাচ আর গান কিন্তু একটা ওখানে সম্পর্ক ছিল ওই ওই ক্ষেত্রে, কিন্তু ওই উদাহরণের ক্ষেত্রে, অন্য জায়গায় নাও হতে পারে, এরকম ব্যাপার। তো সেক্ষেত্রে হোয়েনটা হবে। তাই এখানে উদাহরণটা যেটা দিলাম, যে সে পড়াশোনা করছে তার স্টাডি রুমে, যখন আমি তার বাড়ি গেছিলাম তার সাথে গতকাল সকালে দেখা করতে। তাই একটা কাজের সাথে আরেকটা কাজের কোনো সম্পর্ক নেই, একটা কাজ শুরু হয়ে গেছে, তারপর আরেকটা কাজ আমার দেখা করা কাজটা হয়েছে। ক্লিয়ার হলো? তাই এখানে উত্তর হলো ওয়েন হ্যাঁ স্যার, V2। হ্যাঁ স্যার বুঝেছি। পরীক্ষায় ঠিক আছে পরীক্ষায় এরকম দিতে পারে, পরীক্ষায় এইদিকে ওয়েন দিয়ে দিতে পারে, তখন তোমাকে অর্থটা দেখতে হবে কি রকম অর্থ দিচ্ছে, এদিকে তখন দিতে হবে ওয়াজ স্টাডি। চলো নেক্সট হচ্ছে হোয়াইলের যে ব্যাপারটা আমি বলছিলাম, বলা হয়ে গেছে, হোয়াইলের উদাহরণ দেওয়া হয়ে গেছে। মিউট করো, কার অন আছে। হোয়াইলের স্ট্রাকচারটা একবার আমি লিখে দিই, এখানে উদাহরণ দেওয়া হয়ে গেছে একটু আগে। সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার, বিফোর ওডব্লিউ, মাঝে থাকবে হোয়াইল, কোনো কমা থাকবে না। সেম এদিকেও হবে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস V4 OW, অর্থাৎ হোয়াইলের দুই দিকে দেখো, যদি কখনো পরীক্ষায় দেখো হোয়াইলের একদিকে V4 আছে, মানে ওয়াজ ওয়্যার V4, আর আরেকদিকেও সেই সেম টেন্সেই ওয়াজ ওয়্যার V4 হবে। এটা হচ্ছে বলার মতো। এবার স্যার হোয়াইলটা প্রথমে থাকতে পারে না, হ্যাঁ, এই যে হোয়াইলটা এটা এদিকে আসতে পারে, আর এই গোটাটাই এদিকে আসতে পারে। তাহলে এখানে হয়ে যাবে হোয়াইল প্লাস সাবজেক্ট ওয়াজ ওয়্যার, একটা কমা দিতে হবে শুধু এক্সট্রা। এখানে হোয়াইল মানে কি, এখানে হোয়াইল মানে যখন, আর এখানে যে কমাটা দেবো, এই কমা মানে তখন। এই হচ্ছে হোয়াইল আর এর ব্যবহার। স্যার। বেশ, হ্যাঁ স্যার বলো। কমাটা কি দিতে হবে? কমাটা কি দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, হোয়াইল প্রথমে এলে বা হোয়েন প্রথমে এলে একটা কমা দিতে হবে। কিরকম দেখো, যখন সে পড়ছিল তখন আমি তার বাড়ি গিয়েছিলাম, তাহলে দেখো তখন কথাটা আমি বলছি, যখনের সাথে তখন আসছে, তাই তখন ইংরেজি এখানে কমা, কমা দিয়ে তখন লাগাতে হবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার এবার শোনো, বুঝেছি। এবার একটা মজার বিষয় শোনো। মজার বিষয় হচ্ছে স্যার, হোয়াইলের সাথে কি সব সময় দুদিকেই V4 হবে? হোয়াইলের সাথে কি হোয়েনের মতো ব্যাপারটা কি হ্যাঁ আসবে স্যার, না? হ্যাঁ হ্যাঁ, মানে হ্যাঁ, এই তো প্রশ্নটা সেটা এবার আমি, ছিল আমার মনে। হ্যাঁ এবার আমি সেটা বলছি। হ্যাঁ আসবে, কখন আসবে এবার শোনো। হোয়াইলের আর একটা স্ট্রাকচার, তোমরা এগুলো তোমাদের মতো করে সুন্দর করে নোট বানিয়ে নেবে। while plus structure number 2, while plus subject plus was where, V4 OW। এইদিকে কিন্তু এবার চেঞ্জ হবে, সেটা কখন উদাহরণ দিলে ক্লিয়ার হবে। এইদিকেও কিন্তু এবার ওই হোয়েনের মতো V2 প্লাস OW হবে, মানে এখানে ভার্বের 2 আর এখানে পাস্ট কন্টিনিউয়াস, এখানে পাস্ট ইনডেফিনাইট। V2 মানে এখানে কি পাস্ট, ভালো করে লিখে দিই, পাস্ট ইনডেফিনাইট বা সিম্পল পাস্ট, আর এটা মানে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। এই দুটো, সেটা কখন, হোয়াইল মিডিলে হোক বা হোয়াইল প্রথমে হোক, এদিকে পাস্ট কন্টিনিউয়াস এদিকেও পাস্ট কন্টিনিউয়াস হচ্ছিল, কখন, যখন দুটো কাজ একসাথে চলছিল এবং একটার সাথে আরেকটা রিলেশন ছিল, সম্পর্ক ছিল, রিলেটেড অ্যাকচুয়ালি। কিন্তু এক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস হবে একদিকে, হোয়াইলের সাথে, একদিকে বলতে হোয়াইলের সাথে অ্যাটাচ রয়েছে যার, সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস। অপর ক্লজ যেটা, এটা হবে পাস্ট ইনডেফিনাইট। কখন, সেই উদাহরণটা এবার দিই। ধরো বললাম হোয়াইল I was walking in the park, যখন আমি পার্কে হাঁটাহাঁটি করছিলাম, কমা,
এই কোয়েশ্চেনটা দিলে অনেকেই ভুল করে দিয়ে চলে আসবে। এ ট্রি, হ্যাঁ এখানে অপশন দিই, ফেল ডাউন, ওয়াজ ফলিং ডাউন, আর দিলাম না, এই দুটোর মধ্যে কনফিউশন ক্রিয়েট করবে। দেখো তোমরা যদি অন্ধ পড়ে থাকো, যে অন্ধ মানে অন্ধ ভক্ত হও এরকম যে হোয়াইল থাকলে এদিকেও পাস কন্টিনিউয়াস এদিকেও পাস কন্টিনিউয়াস, তাহলে কিন্তু ভুল হয়ে গেল। হোয়াইলের সাথে পাস কন্টিনিউয়াস এদিকে থাকলে ওইদিকেও তখনই হচ্ছে যখন একসাথে দুটো কাজ চলছে, একটার সাথে একটা রিলেশন আছে, সম্পর্ক আছে। সে আমি না গাইলে আমার বোন নাচতো না, এরকম ব্যাপার সম্পর্ক ছিল। কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে বলছে while I was walking in the park, যখন আমি পার্কে হাঁটছিলাম একটা গাছ পড়লো। তাহলে গাছ পড়লো, গাছ কি সারা দিন পড়েই যাবে? আমি হেঁটেই তো যাব, কিছুক্ষণ ধরে হাঁটবো, কিছুক্ষণ আমার হাঁটা শেষ হয়নি, আমি কিছুক্ষণ ধরে হাঁটছি বা হাঁটবো বা হেঁটেছিলাম, কিন্তু গাছ পড়বে, একবারই পড়বে, একবার পড়বে গাছ পড়া কাজটাও শেষ হয়ে যাবে, কিছুক্ষণ ধরে গাছ পড়েই যাবে না। তাই দুটো কাজ, আর দুটো কাজের সাথে একটা কাজের সাথে আরেকটা কাজ কিন্তু সম্পর্কিত নয়। আমার হাঁটার সাথে গাছ পড়ার কোনো রিলেশন আছে? কোনো রিলেশনই নেই। তাহলে দুটো কাজ একসাথে চলছেও না, শুধু গাছটা পড়ে গেল একবার, আর আমার হাঁটা কাজটা কিন্তু চলবে। তাহলে কিন্তু তখন আমি কি করব, তখন এইদিকে পাস হোয়াইলের সাথে থাকবে পাস কন্টিনিউয়াস, আর অপোজিট যে ক্লজটা থাকবে তার হবে সিম্পল পাস বা ভি2। তাহলে এখানে ভি2 হচ্ছে এইটা, ফেল ডাউন। বলো কারো অসুবিধা, বুঝতে পারলে? বলো। হ্যাঁ স্যার বুঝেছি। এটা হচ্ছে এরকম ব্যাপার। তাই অন ইংলিশ কিন্তু কোনো নিয়ম পড়ে সেটাকে একদম সেটাই হবে আর কিছু হবে না এরকম ভেবো না। বিভিন্ন বইয়ে একটা করে নিয়ম দেবে, হোয়াইলের দেখবে এই নিয়মটা নাও থাকতে পারে, অনেক ক্ষেত্রে অ্যাডভান্স লেভেলের বইগুলো থাকে। তো এই জিনিসগুলো করলে হবে না, ওই জন্য এই বেসিক ইংলিশ এই কোর্সটা আমার, যারা করছো, যারা টেটের এত ব্যস্ততার সাথেও এই কোর্সটা করছো, তারা অনেক ফলপ্রসূ হবে, পরে বুঝবে। ডিসেম্বর 11 তারিখের পর তখন হই হুট্টগোল করে ভর্তি হতে লাগবে, হবে হবে, সে তারা ক্লাস দেখবে, সেটা আলাদা জিনিস। যেমন 10th এর ক্লাস অনেকে বলে কিনছে। দিন না, কোনটা বলো? ফেলের 3টা রূপ বলে দিন। ফেল, বুঝলাম না কি বলতে চাইলে। ফল ফেল, এটা ফল ফেল ফলেন, হ্যাঁ হ্যাঁ ফল ফেল ফলেন। হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এবার দেখো, হ্যাঁ এটা গেল, হোয়েন গেল, দেখো দেখে নিই কি কি হলো, হোয়েন গেল, হোয়াইল গেল। স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ বলো বলো। বলছি বাক্যটা তো হোয়েন দিয়েও করা যেত স্যার, হোয়েন দিয়ে, কারণ আপনি বলেছেন এখানটায় যে যে যখন হ্যাঁ। দুটো কাজ আলাদাভাবে হবে, হোয়েন দিয়ে তো বাক্য শুরু হতে পারতো। হ্যাঁ হতে পারতো। যখন আমি হাঁটছিলাম তখন পড়লো, হ্যাঁ। কিন্তু তোমাকে পরীক্ষায় হোয়েন দিয়ে নাও দিতে পারে, যাতে ইচ্ছা করে দেবে, যাতে ভুল করো হোয়াইল দিয়ে দেবে, বুঝতে পেরেছো? এবার দেখো আরেকটা বলার আছে পাস কন্টিনিউয়াসে। হ্যাঁ বলো। বলছি কি বলো করে কি? বুঝবো যে তাহলে কখন হোয়াইল আর কখন হোয়েন, মানে বাক্য কিভাবে চিনবো? তোমাকে তো দিয়ে দেবে পরীক্ষায়, এখানে যদি ধরো হোয়াইল থাকবে বা হোয়েন থাকবে, তোমাকে তো দিয়ে দেবে। কিরকম চিনবো মানে এই হয় অর্থ অনুযায়ী চিনতে হবে, এই যে এই জায়গাটা দেখো, এটা হচ্ছে যে দুটো কাজ তোমাকে তো একসাথে রিলেটেড হয়, মানে এই যে, একটা সঙ্গে একটা হ্যাঁ সম্পর্ক থাকে, তাহলে স্যার হোয়াইল হবে, যে সম্পর্কযুক্ত হয়। হুম আর হ্যাঁ সম্পর্কযুক্ত না একদম। হলে হবে হোয়েন। এই দুটো বিষয় মাথায় দুটো রাখতে হবে, তাই তো? শর্তই দেখবে, হ্যাঁ দুটো শর্তই মাথায় রাখবে, যে একটার সাথে একটা সম্পর্ক থাকবে কাজের হোয়াইলের ক্ষেত্রে, আর দুটো কাজ একসাথে চলবে, তখন আমি হোয়াইলকে লিখবো। ঠিক আছে, এটা একটা ক্ষেত্রে গেল। হোয়েনের ক্ষেত্রে বলতে ইন্টার রিলেশন, মানে একটার উপর একটা ডিপেন্ড করবে। ডিপেন্ড করবে, যেমন গাইছিলাম বলে সে আমার বোন নাচছিল, আমি যদি গান অফ করে দিই আমার বোনও নাচা অফ করে দেবে। তাহলে প্র্যাকটিস স্যার করাবো তো হোয়াইলের ওই, মানে খিদে তাহলে পাওয়া স্যার আর হোয়াইলের খাওয়া। ওই স্যার পার্টটা তো এরকম হতে পারে। না, এটা ক্ষেত্রে বলি মিউট করো, আমি তোমাদের সমস্যাগুলো বুঝে গেছি। এবার দেখো, এই হোয়াইলের ক্ষেত্রে, এই হোয়াইলের যে ব্যবহারটা বললাম, এই হোয়াইলের এই ব্যবহারটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াসের, দুটো ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস। এই হোয়াইলের, এই হোয়াইলটা পাস্ট কন্টিনিউয়াস, অর্থাৎ একটার সাথে একটা রিলেটেড, আর দুটো, অর্থাৎ একটা কাজ মানে দুটো কাজই একসাথে চলবে, তো দুটো ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস হবে। কিন্তু দেখা গেল হোয়াইল দিয়ে বাক্য শুরু আছে বা তুমি হোয়াইল দিয়ে লিখছো, সেক্ষেত্রে দেখা যাবে একটা মানে দুটো কাজ একসাথে হচ্ছে না, বা দুটো কাজ একটার সাথে একটা রিলেশনে আবদ্ধ নয়। বোঝা গেল? তুমি এইভাবে ভাবো না যে হোয়াইল আই ওয়াজ ওয়াকিং ইন দ্য পার্ক, যখন আমি পার্কে হাঁটছিলাম
একটা গাছ পড়লো, এবার তুমি বলো তুমি তো আরো হাঁটবে, আরো হাঁটবে, গাছ কি পড়েই যাবে সারাদিন? তা তো নয়। কিন্তু আমি যখন গান করছিলাম আমার বোন তখন নাচছিল, আমি গানটা করছিলাম বলে আমার বোন নাচছিল, তখন দুই দিকে পাস কন্টিনিউয়াস লাগিয়ে দিবে। মানে স্যার এই তো এভাবে ব্যাপার। বোঝা যেতে পারে কি, ধরুন আগের কাজটা বন্ধ হলে পরের কাজটাও বন্ধ হয়ে যাবে নাকি? হ্যাঁ, একটা কাজ বন্ধ হবে, আগের পরের ব্যাপারটা নয়। যেমন দেখো গাছ পড়া কাজটা বন্ধ হয়ে গেল, গাছটা পড়লো কাজটা বন্ধ হয়ে গেল, কিন্তু আমার হাঁটা তো না আর না, অফ হবে তখন না। তখন দুটোই V4 হবে, এই কথাটা বলছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ V4 এর ক্ষেত্রে, হ্যাঁ V4 ক্ষেত্রে দুটো কাজই যখনকার কথা বলছে তখন দুটো কাজই একসাথে চলবে, কাজ কিন্তু স্টপ হবে না। আর যদি একটা স্টপ হয় আর একটা বন্ধ হয়ে যাবে। বুঝতে পেরেছি তোমার ব্যাপারটা, ঠিকই বুঝেছো। ওকে, স্যার আমি একটু বলবো, স্যার আমি একটু বলবো হ্যাঁ বলো, বিষয়টা। হ্যাঁ বলো, মানে আপনি বলছেন শুনি। হোয়াইল হচ্ছে যদি একটার সঙ্গে একটা সম্পর্কযুক্ত থাকে, মানে আমার ঘুম পেয়েছে আমি ঘুমোতে গেলাম, এই সম্পর্কযুক্ত, এটা হলে হোয়াইল হবে। আর এখানে কি হয়েছে, এখানে আর আহ, যে আমি হাঁটছি কিন্তু আমার হাঁটার সঙ্গে হাঁটার গাছ পড়ার সাথে কোনো সম্পর্ক নাই, গাছ গাছটা পড়ার কোনো পড়ার সম্পর্ক সম্পর্ক নাই, নেই, হ্যাঁ কিন্তু গাছটা পড়েছে, কিন্তু গাছটা এটাই। পড়েছে, ওই জন্য V4 না হয়ে V2 হয়ে গেছে। ভিট হয়েছে, মানে এই যে ব্যাপার, মানে হ্যাঁ জেনারেল এটা, হয়, জেনারেল দুটোই যে সম্পর্কিত হয় তাহলে V4 হয়, এটা জেনারেল নিয়ম, যদি না হ্যাঁ হয় তখন V2 হবে, তাই তো? ভিট হবে, হ্যাঁ বাস এইটুকু মনে রাখো, যেটা তোমাদের সুবিধা এক্সেপ্ট। হবে মনে রাখতে সেটাই মনে রাখবে, আর বাকিটা প্র্যাকটিস সেট দেবো, অসুবিধা হবে না। আজকে অলরেডি একটা প্র্যাকটিস সেট পাস পারফেক্ট দিয়েছি। পাস অনেকে জিজ্ঞেস করবে যে হয়তো স্যার পাস কন্টিনিউয়াস এর প্র্যাকটিস সেট দেন না কেন? পাস কন্টিনিউয়াস এর প্র্যাকটিস সেট সেরকম ভাবে হয় না, নেই, কিছু পেলাম না, তাই তৈরি করিনি বা করিনি। আর যদি থাকে দু একটা এক্সট্রা, সেইগুলো আমি ওই মিক্সড প্র্যাকটিস সেট করাবো, রেডি করছি মিক্সড প্র্যাকটিস সেট, 10 শেষ হয়ে যাবে যখন, তখন সেখানে পেয়ে যাবা। আমি পাস পারফেক্ট এটা আপলোড করে দিয়েছি, দেখবে আজকে। আচ্ছা, আর পাস কন্টিনিউয়াস যেটা ভুলে যাচ্ছিলাম কথায় কথায়, স্যার আর একটা পাস কন্টিনিউ, হ্যাঁ বলো আরেকটা এটা বললেন, তোমার দুটোই পাস কন্টিনিউয়াসলি থাকবে তাই তো স্যার? মানে আগে যেটা একটু আগে যেটা বললেন সম্পর্কটা। সম্পর্ক ঠিক আছে। থাকবে, হ্যাঁ। এবার দেখো পাস কন্টিনিউয়াস এর একটা কমন এরর বলে দিই, একটা কমন এরর একটাই আছে, পরীক্ষায় এসেছিল একবার, ওই জন্য বলে দিচ্ছি। কি ব্যাপারটা? অতীতে কোনো ঘটনা, এখানে লিখে দিই, অতীতে কোনো ঘটনা, কোনো ঘটনার লাগাতার, ঘটনা মানে কাজ, হ্যাঁ ঘটনা মানে অ্যাকশন, এটা মাথায় রাখবে, লাগাতার ইনক্রিজিং, লাগাতার বৃদ্ধি লিখে দিই, বাংলা ইংলিশ পাওয়া গেছে, বা হ্রাস, লাগাতার বৃদ্ধির ইংরেজিটা হচ্ছে গ্রাজুয়াল ইনক্রিজিং, শুনতে ভালো লাগছে বলে লিখে দিলাম। আর হ্রাস, এটা হচ্ছে গ্রাজুয়াল ডিক্রিজিং। অতীতে কোনো ঘটনার লাগাতার বৃদ্ধি বা হ্রাস হলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্রয়োগ হয়। ব্যাপারটা কি দেখো, ধরো এরকম একটা ট্রান্সলেশন এলো, সে মোটা থেকে মোটা হয়ে যাচ্ছে, মোটা থেকে মোটা হয়ে যাচ্ছে মানে বুঝতে পারছো আরো মোটা হচ্ছে। হ্যাঁ, আমি বাক্যটা এরকম ভাবে লিখলাম, কিন্তু বাক্যটা কি, সে দিন দিন মোটা হয়ে যাচ্ছে, মোটা থেকে মোটা হয়ে যাচ্ছে, এটা বোঝার জন্য নিলাম, অ্যাকচুয়ালি এইভাবে তো আমরা বলি না, সে দিন দিন মোটা হচ্ছে সেটাকে আমরা বলি। তো এক্ষেত্রে পরীক্ষায় তার ট্রান্সলেশন হচ্ছে হি ওয়াজ গেটিং, মানে গেট ভার্বটার হেল্প নিতে হবে। যখন লাগাতার কোনো কিছু বৃদ্ধি বা লাগাতার মানে ইনক্রিজ হচ্ছে বৃদ্ধি, অথবা ডিক্রিজ হচ্ছে কোনো কিছুর, রে বাবা, তখন কিন্তু আমাকে হি ওয়াজ গেটিং ফ্যাটার অ্যান্ড ফ্যাটার, শুনতে খারাপ লাগলেও এটাই ঠিক, ফ্যাটার অ্যান্ড ফ্যাটার মাথায় রাখবে। আর গেটিং এর পর অ্যাডজেক্টিভে কম্পারেটিভ ডিগ্রি হয়, অ্যাডজেক্টিভ চ্যাপ্টার বলবো, তো আমাকে কন্টিনিউয়াস করতে হলো কারণ জিনিসটা এখনো হচ্ছে, তার মোটা হওয়ার ব্যাপারটা কিন্তু চলছে, প্রোগ্রেস।
বা সে আরো পাতলা হয়ে যাচ্ছে, এরকম হলে ডাউন হচ্ছে, মানে কাজটা চলছে। তাই আমি চলা ব্যাপারটাকে ইঙ্গিত করার জন্য একটা কন্টিনিউয়াস হেল্প নিলাম গেটিং এর। তাহলে হি ওয়াজ গেটিং হয়ে যাচ্ছিল লিখবো, এখানে যাচ্ছে বলাটা ভুল হলো আমার, যাচ্ছিল পাস্ট লিখতে হবে, যেহেতু পাস্ট কন্টিনিউয়াস করছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে ইজ হতো, যাচ্ছিল। হ্যাঁ, হি ওয়াজ গেটিং ফ্যাটার অ্যান্ড ফ্যাটার। অনেক সময় এরকম ভাবে কোয়েশ্চেন দিয়ে দেয়, আমি বলে দিই কোয়েশ্চেনটা কেমন দেয়। হি ওয়াজ গেটিং ফ্যাট অ্যান্ড ফ্যাটার, প্রথমে মোটা তারপর আরেকটু বেশি মোটা, ফ্যাটার, এটার কম্পারেটিভ করে, কিন্তু এটা ভুল, ঠিক আছে, এটা হচ্ছে ভুল। তোমাকে এইটাকেও ফ্যাটার করতে হবে, ফ্যাটার অ্যান্ড ফ্যাটার হতে হবে, মাথায় থাকে। এখানে আর কিছু বলার কিছু নেই। আর প্রেজেন্ট কন্টিনিউয়াসের বাকি যে রুলগুলো, পাস্ট কন্টিনিউয়াসের যে রুল বাকিগুলো যেগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াসে যা যা হয়েছে ওগুলো পাস্ট কন্টিনিউয়াসেরই ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে। আবার বলছি, প্রেজেন্ট কন্টিনিউয়াসে যে রুলগুলো লিখেছিলাম সেগুলো পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রেও প্রযোজ্য, শুধু ওখানে অ্যাম ইজ আর ছিল, ওটা হয়ে যাবে ওয়াজ ওয়্যার, বাস। এই ছিল পাস্ট কন্টিনিউয়াসের ক্লাস। এবার আমরা একটা ইডিয়াম করব। ইডিয়াম অনেকদিন হয়নি, ইডিয়ামটা করবো, অনেকদিন বলতে 2 দিন হয়নি, ইডিয়াম করব। কারো কিছু বলার থাকলে চট করে বলো। স্যার বলুন ডিক্রিজ একটা বলুন, মানে সে দিন দিন রোগা হয়ে যাচ্ছে, সেটা কি হবে? কোনটা কোনটা কোনটা? পাতলা হয়ে যেটা যাচ্ছিল, বললেন না, রোগা হয়ে যাচ্ছে, থিন 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 হ্যাঁ, থিন, THIN, থিন, থিনার থিনার অ্যান্ড থিনার। হ্যাঁ, থিনার থিনার, আচ্ছা স্যার লিন হবে না, লিন, লিনার মিলান, লিন, লিন লিন বানান, স্পেলিং বলো দেখি, লিনের স্পেলিং বলো। LINE, LINE হ্যাঁ কি? হ্যাঁ হ্যাঁ, LEAN, LEAN, হুম, LEAN, যেটা বলছে রোগা। আচ্ছা শোনো, এবার ইডিয়ামস করাবো আমি 5 মিনিট, একটু পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে একটু আলোচনা করবো, দিয়ে ইডিয়ামস করাবো। তাহলে টেন্সটা পরপর হবে, কারণ অনেকে টেন্সের ক্লাস আলাদা করে পারচেজ করছে, তাহলে তাদেরও সুবিধা হবে, তোমাদেরও সুবিধা হবে। আচ্ছা, কোথায় গেল আমার খাতা, 1 মিনিট। পাস্ট পারফেক্ট, আমরা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স কিন্তু পড়ে নিয়েছি বলতে পারো অনেকটা। ওই যে দুটো ক্লজ, টাইম গ্যাপটা ভিজিবল, টাইম গ্যাপটা জিরো, যে ব্যাপারটা আমি আগের দিন বলেছিলাম, ওই জায়গাটায় কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সটা পড়ে নিয়েছি। এবার যে যে এক্সট্রা যে জিনিসগুলো রয়েছে আরেকবার করে আমি একটু বলে দিই, তাহলে তোমাদের পরপর পরপর নোটটা করতে সুবিধা হবে। দেখো, পাস্ট পারফেক্ট যে টেন্স, সেই পাস্ট পারফেক্ট টেন্সের কিন্তু এটা এক ধরনের কন্ডিশনাল টেন্স, মানে whenever we use this tense there should be a context। কনটেক্সট কি বলছি, কনটেক্সট মানে প্রসঙ্গ। এই যে পাস্ট পারফেক্ট টেন্সটা আমি যখন ব্যবহার করব, এই পাস্ট পারফেক্ট টেন্সটা একাকি ব্যবহার কখনো হয় না। অনেকে করে, করে না বলবো না, হ্যাড প্লাস V3 দিয়ে করে, কিন্তু লজিক্যালি যদি কারেক্ট করতে চাও না, তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের একটা কনটেক্সট লাগবে। কনটেক্সটটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স, প্রসঙ্গটা হচ্ছে সিম্পল পাস্টের কোনো কথা থাকবে। কি রকম আমি বলছি, লিখে দিচ্ছি, তোমাদের চিন্তা নেই। বলছে পাস্ট পারফেক্ট টেন্স, একটা সুন্দর জিনিস লিখে দিই, পাস্ট পারফেক্ট টেন্স is a conditional tense। কন্ডিশনাল ব্যাপারটা তখনই আসে যখন একটা শর্ত, মানে কন্ডিশনাল মানে আমরা জানি শর্তমূলক ব্যাপারটা। তো কন্ডিশনাল টেন্স কেন বলছে, মানে এখানে আরো একটা টেন্সের ব্যবহার হয় পাস্ট পারফেক্ট টেন্সে। তো পাস্ট পারফেক্ট টেন্স ইজ এ কন্ডিশনাল টেন্স whenever, ফুল স্টপ, whenever, যখনই, whenever মানে যখনই, we use this tense, আমরা এই টেন্সটা ব্যবহার করি, কমা, কমা মানে তখনই, there should be a context, there should be, সেখানে একটা কনটেক্সট থাকা উচিত, should be a context, context মানে প্রসঙ্গ, আর একটা প্রসঙ্গ থাকা উচিত। to make the sentence, কেন? to make the sentence, to make the sentence logically correct,
এই কথাটা কিন্তু গুরুত্ব দিলাম আমি, মানে আন্ডারলাইন করলাম গুরুত্ব দেওয়ার জন্য। লজিক্যালি কারেক্টের জন্য দেখো আমি আবার বলছি, কনটেক্সট সবসময় নাও থাকতে পারে, শুধু সিম্পল পাস্ট পারফেক্ট টেন্স থাকতে পারে হ্যাড প্লাস ভি3, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 দিয়ে। কিন্তু মনে রাখবে লজিক্যালি যদি সেন্টেন্সটাকে তুমি কারেক্ট করাতে চাও, লজিক্যালি দেখতে গেলে লজিকের দিক থেকে, তাহলে পাস্ট পারফেক্ট টেন্স বলতে একটা কন্ডিশনাল টেন্স, এই টেন্সটা যখন আমরা ব্যবহার করব একটা প্রসঙ্গ থাকতে হবে। সেই প্রসঙ্গটা কেন থাকতে হবে? টু মেক দ্য সেন্স লজিক্যালি কারেক্ট, টেন্সটাকে লজিক্যালি কারেক্ট করার জন্য। আর যে কনটেক্সটের কথা বললাম, সেই কনটেক্সটটা কোন টেন্সে থাকবে? কনটেক্সটটা থাকবে সিম্পল পাস্ট টেন্সে বা পাস্ট ইনডেফিনিট টেন্সে। সিম্পল পাস্ট টেন্সের কনসেপ্ট থাকবে। ব্যাপারটা কি? আচ্ছা, ব্যাপারটা ধরো এটা প্রেজেন্ট, এখানে হচ্ছে না, ভালো করে আঁকি বড় করে। ধরো এটা হচ্ছে প্রেজেন্ট, আমরা জানি এটা হবে ফিউচার। আর আমরা জানি এইখানটায় যেটা হবে প্রেজেন্টের আগে এই যে গোটাটা যেটা আমি ব্ল্যাক করছি, এটা হবে পাস্ট। এবার এই পাস্টে দুটো ঘটনা হতে হবে, দুটো ঘটনা ঘটেছে। ধরো সে ডাক্তার, ওই একই উদাহরণ, ডাক্তার আসবার আগে রোগীটি মারা গেল। অতীতে রোগীটি মারা গেছে, ডাক্তার আসেনি, রোগীটি মারা গেছে। তো অতীতের ঘটনা, এখানে দুটো ঘটনা আছে, একটা হচ্ছে রোগীটির মারা যাওয়া, একটা হচ্ছে ডাক্তার আসার। তো অতীতকালে যখন দুটো ঘটনা ঘটবে, সেই দুটো ঘটনার মধ্যে এটা হচ্ছে অ্যাকশন 1, এটা হচ্ছে অ্যাকশন 2। দুটো ঘটনার মধ্যে যে ঘটনাটা আগে ঘটবে, অ্যাকশন 1টা হবে পাস্ট পারফেক্ট। আর এই ঘটনাটা আমি পাস্ট পারফেক্ট ঠিক তখনই বলতে পারলাম, তার কারণ হচ্ছে এর একটা কনটেক্সট আছে, মানে এই ঘটনাটার পরে একটা ঘটনা ঘটেছে, এর ঘটনাটার পরে একটা ঘটনা ঘটেছে, ওই জন্য এই কনটেক্সটটা হবে সিম্পল পাস্টে। কারণ আমি তোমাদের একটা কথা বলেছিলাম যে যখন কোন একটা টেন্সের দুটো ক্লজ কখনো একই জায়গায়, মানে টেন্সের ক্ষেত্রে বলছে, হোয়েন হোয়াইল এগুলো ভেবো না, একই টেন্সের দুই দিকে হতে পারে না। কখন? যখন টাইম গ্যাপটা ভিজিবল হবে, ওই ক্ষেত্রে বলেছিলাম। কিন্তু তো পাস্ট পারফেক্ট মানেই আমরা জানি হ্যাড প্লাস ভি3, আর সিম্পল পাস্ট মানে মাথায় রাখবে ভি2। সাবজেক্ট ফাবজেক্ট পরে বসিয়ে নিতে নিজেরাও পারবো, সাবজেক্ট প্লাস ভি2। এখন প্রশ্ন হচ্ছে এই যে অ্যাকশন 1 আর অ্যাকশন 2, দুটো ভালো করে লিখি, দুটো অ্যাকশন ঘটেছে অতীতে, তার মধ্যে যে অ্যাকশনটা আগে ঘটবে তার হবে পাস্ট পারফেক্ট, আর যে অ্যাকশনটা পরে ঘটবে তার হবে সিম্পল পাস্ট। এই হচ্ছে ব্যাপার। একটা কথা কি বলতে গেলাম, ভুলে গেলাম। বেশ, মনে এলে আমি পরে বলছি। হ্যাঁ, জাস্ট পাস্ট আর মোর পাস্ট মনে রাখবে। অ্যাকশন অন যেটা পাস্ট পারফেক্ট টেন্স বললাম, দুটোই কিন্তু অ্যাকশন, অ্যাকশন 1 আর অ্যাকশন 2। কিন্তু অ্যাকশন 1টা হচ্ছে মোর পাস্ট, মানে অনেক আগে ঘটেছে, মানে এর অনেক আগে বলতে এর আগে ঘটে গেছে। আর অ্যাকশন যেটা 2, অ্যাকশন 2টা হচ্ছে জাস্ট পাস্ট। জাস্ট পাস্ট মানে এই কিছুক্ষণ আগে পাস্ট হয়ে গেল, ঠিক, আর তার আগে যেটা ঘটে গেছে সেই ঘটনাটা হচ্ছে মোর পাস্ট। তো যেটা মোর পাস্ট হবে, দুটো পাস্টের মধ্যে যেটা বেশি পাস্ট, যেটা বেশি অতীত বা যেটা আগে ঘটে গেছে তার হবে পাস্ট পারফেক্ট, আর যেটা জাস্ট পাস্ট অর্থাৎ তার পরে ঘটেছে সেটা হবে তোমার সিম্পল পাস্ট টেন্স। চলো এবার আমরা
আইডেন্টিফিকেশন, আচ্ছা পরের দিন হবে আইডেন্টিফিকেশন থেকে, পরের দিন হবে আমরা ইডিয়মসটা পড়ি, টাইম লাগবে ওখানে 10-15 মিনিট লাগবে। আর এটা আমি আবার বলতে গেলে ওই স্ট্রাকচার গুলো বলতে গেলে এবং তোমার ওই যে উদাহরণগুলো দিতে গেলে আরো টাইম খেয়ে নেবে, তখন ইডিয়মসটা হবে না আগের মতো। তো ইডিয়মসটাকে আগে করে নিই। তো এটা আপাতত মনে রাখো, আমি পরের দিন আরেকবার এই জায়গা থেকে রিপিট করব যে পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে কন্ডিশনাল টেন্স। whenever we use this tense, যখন এই টেন্সটাকে ব্যবহার করব, যে টেন্সটাকে তুমি লজিক্যালি কারেক্ট দেখাতে চাও, তাহলে একটা প্রসঙ্গ আনতে হবে, সেই প্রসঙ্গটা বা কনটেক্সটটা হতে হবে সিম্পল পাস্ট টেন্সের। আরেকটা কথা কি বললাম, যে অতীতে দুটো ঘটনা ঘটবে, তার মধ্যে যেটা মোর পাস্ট অর্থাৎ বেশি অনেক আগে ঘটে গেছে সেটা হবে তোমার পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটা পরে ঘটেছে সেটার ক্ষেত্রে হবে সিম্পল পাস্ট। এই হচ্ছে ব্যাপার। আরো একটা নাম আমি দিতে পারি, আরেকটা নাম দিয়ে দিই তোমাদের, পরের দিন ভুলে যাব, মনে পড়ে গেছে। একটা হচ্ছে ধরো উদাহরণ দিই, পুলিশ, পরের দিন ভুলে যেতে পারি, এটা দিয়ে দিই। পুলিশ আসার আগেই, এক লাইনে লিখতে হবে আমাকে এটাকে, তাহলে ভালো হবে। চোরটি পালিয়ে গেছিল, পালিয়ে গিয়েছিল। তো এখানে দুটো অ্যাকশন আছে, দুটোই কিন্তু পাস্টে, কারণ পুলিশ আসার আগে চোরটি পালিয়ে গিয়েছিল, কাজ শেষ। তো এখানে পুলিশ আসার আগে চোরটি পালিয়ে গেছে, যে পুলিশ আসার আগে এই যে কাজটা, দেখতে দেখতে একদম এপার ওপার হয়ে যাচ্ছে। পুলিশ আসার আগে এই যে কাজটা, এই কাজটা পরে হয়েছে, পুলিশ এসেছে পরে, চোরটি পালিয়ে গেছে, অর্থাৎ এই যে কাজ, এই চোর পালানো কাজটা কিন্তু আগে ঘটেছে, তাই এটাকে আমরা বলবো আর্লিয়ার অ্যাকশন। দুটোই কিন্তু পাস্টের অ্যাকশন, পাস্টের অ্যাকশনের মধ্যে এটা হচ্ছে আর্লিয়ার অ্যাকশন, আগে ঘটেছে। আমি যত রকমের নাম আমি সব তোমাদেরকে বলে দিচ্ছি, যাতে তোমরা পরবর্তীকালে কাউকে পড়াতে পারো, এগুলো ব্যবহার করতে পারো, নাহলে এগুলোকে আমি স্কিপ করে চলে যেতে পারতাম, যে আগে ঘটলে পাস্ট পারফেক্ট, পরে ঘটলে সিম্পল পাস্ট। তো যেটা আগে ঘটেছে, পুলিশ আসার আগে চোরটি পালিয়ে গেছে, তো আগে যে কাজটা ঘটবে সেটা ক্ষেত্রে আর্লিয়ার অ্যাকশন বলবো। আর আর্লিয়ার অ্যাকশন মানে প্রথমে, আর প্রথমে মানে তখন হয়ে যাবে আমার কি বললাম, মোর পাস্ট, আর মোর পাস্ট মানে পাস্ট পারফেক্ট টেন্স। এটাকে পাস্ট পারফেক্টে করব আমি, অর্থাৎ সাবজেক্ট এখানে হবে হ্যাড প্লাস V3, সাবজেক্ট দিয়ে বলছি না। আর এই যে পুলিশ, তারপর পুলিশ এসছে, অর্থাৎ এই ঘটনাটার ঘটে যাওয়ার পর এই ঘটনাটা ঘটেছে, তো এইটার নাম দেবো আমরা সাবসিকুয়েন্ট অ্যাকশন। এটা নাম দেবো সাবসিকুয়েন্টলি অ্যাকশন বা সাবসিকুয়েন্ট অ্যাকশন দিই। অর্থাৎ একটার পর আরেকটা ঘটনা যেটা ঘটেছে, পরের ঘটনাটাকে বলবো সাবসিকুয়েন্ট অ্যাকশন। আর সাবসিকুয়েন্ট অ্যাকশন সব সময় হবে পরে ঘটবে, প্রথমে ঘটবে, প্রথমে ঘটেছে, আর এটা পরে ঘটেছে। লেখা তো একদম যা তা হয়ে যাচ্ছে, যাই হোক, পরে ঘটেছে, তখন এটা হবে সিম্পল পাস্ট। আর সিম্পল পাস্ট মানে ভার্বের 2 নম্বর। তাহলে এর এর কি বলে ট্রান্সলেশনটা করেই দিই। এতই যখন সবই যখন হলো, এটা কেন বাকি থাকবে? তাহলে পুলিশ আসার আগেই চোর পালিয়ে গেছিল। দ্য থিপ, যে আগে পালিয়ে গেছিল, যে পালিয়ে গেছিল আগে, সেটা করছি দ্য থিপ। এবার পালিয়ে গেছিল মানে সেটা কি টেন্স হবে, যেটা পালিয়ে গেছিল, যেটা প্রথমে হয়েছিল তার কি টেন্স হবে, পাস্ট পারফেক্ট। হ্যাঁ, তাহলে হবে দ্য থিপ হ্যাড। আচ্ছা এখানে বলো, আমি রান অ্যাওয়ে, র্যান অ্যাওয়ে এসব দিয়ে করতে চাই, এখানে কি অ্যাওয়ে হবে বলো? রানের ফর্ম দিয়ে করতে চাই, রানের, এখানে কি লিখবো বলো? রান অ্যাওয়ে কি বানান লিখবো, কি হবে? না র্যান অ্যাওয়ে, কোনটা? রান, এই দুটোর মধ্যে কোনটা দেবো? রান, RUN? হ্যাঁ রান, আগের দিন, হ্যাঁ রান অ্যাওয়ে। কেন রান অ্যাওয়ে? কারণ হেডের পর V3 হবে, V3 কিন্তু রানের V3 রানই হয়। আগের দিন শিখিয়ে দিয়েছিলাম আমি একটা বিগিন, রান, এগুলো নিয়ে, রান, র্যান, আবার এটা রান হয়ে যায়, এটা কিন্তু আমরা বলেছিলাম। থিপ হ্যাড রান অ্যাওয়ে, থিপ পালিয়ে গেছিল পুলিশ আসার আগেই, বিফোর বিফোর দ্য পুলিশ কেম।
বিফোর দ্য পুলিশ কেম, কিন্তু স্যার আমি হ্যাড গান তোমাদের হবে একটা জিনিস, হ্যাড গান হ্যাঁ গান হবে করতে হ্যাড পারো গান কোনো রান হবে, অ্যাকচুয়ালি পালিয়ে গেছিল তো ছুটে, তাই এটা বেস্ট হয়। গো মানে যাওয়া তো নরমালি, রান অ্যাওয়েটা সব থেকে বেস্ট, ওটা আচ্ছা নিয়ারেস্ট হলো। বিফোর দ্য পুলিশ কেম, এই হচ্ছে ব্যাপার। পরীক্ষায় তোমাকে কি কোয়েশ্চেন দেবে, পরীক্ষায় তোমাকে এইখানটায় শূন্যস্থান দিয়ে দেবে অথবা এইখানটায় শূন্যস্থান দিয়ে দেবে। এবার তুমি, আমি এগুলো পরের দিন বলবো ডিটেলে। এই যে বিফোর, আমি ট্রিকটা শিখিয়ে দেবো, হয়তো শিখিয়ে দিয়েছি অলরেডি, আরেকবার শিখিয়ে দেবো যে বিফোর যখন থাকবে, বিফোর মানে, আচ্ছা তোমরা আমাকে এখানে আফটার দিয়ে বাক্যটা ট্রান্সলেশন বলো। আফটার দিয়ে, আমি বিফোর দিয়ে করলাম, আফটার দিয়ে যদি করি কি করব বলো? The ওটা police প্রথমে came লাগাতে হবে আফটার দ্য পুলিশ কেম কেম দ্য থিপ হ্যাড রান অ্যাওয়ে। তারপর আফটার দ্য পুলিশ কেম দ্য কি থিপ হয়ে গেল? হ্যাড হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় এখানে after the police came, the thief had run away. the comma the thief had ran কমা না, away. আচ্ছা আমাকে তুমি, আমি যেটা ধরেছি সেটা কেউ বুঝতে পারোনি, মিউট করো। আমি যেটা ধরেছি সেটা হচ্ছে এরকম, আমি মাঝে আফটার লিখতে চাইছি, মাঝে বিফোর যেখানে আছে ওখানে আফটার লিখতে চাইছি। এবার বলো। Sir, the police came after the thief had ran Good. away. ঠিক হয়ে গেছে, মিউট করে দাও, আমি বলে দিচ্ছি। দ্য পুলিশ কেম আফটার দ্য থিপ হ্যাড রান অ্যাওয়ে। কি ব্যাপারটা আগের দিন বলেছিলাম, যাদের মনে আছে দেখো একবার ক্লিয়ার করো। বিফোর যখন থাকবে, বিফোর মানে আগে, তাই পাস্ট পারফেক্ট হবে আগে, দেখো পাস্ট পারফেক্ট আগে হয়েছে। এবার যখন মাঝে আফটার থাকবে, আফটার মানে পরে, পাস্ট পারফেক্ট হবে পরে, দেখো পরে পাস্ট পারফেক্ট হয়েছে। একটা মনে রাখো আরেকটা হয়ে যাবে। বুঝতে পারলে ব্যাপারটা? মাথায় ঢুকলো? মিউট করো, নাই বলো কিছু বলার থাকলে। ক্লিয়ার হলো গো? আগে যাবো? Yes, sir. বেশ বেশ, এতটাই থাক টেন্স। আমি আবার প্রথম পাস পারফেক্ট থেকে হালকা বলে দেবো, মিনিট তিনেক, 2-3 পরের দিন দিয়ে তারপর থেকে শুরু করব, চিন্তা নেই। আজকে আমরা নেক্সট ইডিয়াম, 25টা ইডিয়ামস আমাদের হয়েছে অ্যাট এ লস পর্যন্ত, 26 নম্বর ইডিয়াম, গোটা আর 5 ইডিয়ামস আজকে করে নেবো, ক্লাস শেষ করব, এবং তোমরা প্রতিদিনের কাজ প্রতিদিন করে নিও, এটা কিন্তু মাথায় থাকে জানো, নাহলে পরে গাদা ভিডিও জমে যাবে, পড়তেও তোমাদের বিরক্ত লাগবে, এত কিছু বলছি ভুলে যাবে, পরে তখন আমাকে জিজ্ঞেস করবে, এখন আমি কি টানে টানে কি বলছি তখন আমি হয়তো ভুলে যাবো। কারণ যতবার আমাকে জিজ্ঞেস করবে তত রকম ভাবে আমি পড়াবো, তত রকম ব্যাখ্যা দেবো, তখন হয়তো বুঝতে পারবে না, ক্লিয়ার হবে না হয়তো। তাই পারলে একটু চেষ্টা করো। বেশ, প্রথম 26 ইডিয়ামস হচ্ছে অ্যাট ওয়ান্স উইথ এন্ড। এটা জানো তোমরা, পরীক্ষায় প্রায় আসে। এটার মানে হচ্ছে কিং কর্তব্য বিমূঢ়। ফটাফট লিখে দিই আমি, কিং কর্তব্য বিমূঢ়। একবার একটা এসেছিল ওই একই, অর্থাৎ হতবুদ্ধি হয়ে যাওয়া, লিখে দিতে পারো। এটা যদি বুঝতে না পারো, দেখো একটা মেয়ের ছবি বুঝতেই পারছো, সে বুঝতে পারছে না কি করবে, হতবুদ্ধি হয়ে যাওয়া। পারপ্লেক্সড, এ যে পরীক্ষা যেটা দিবে ইডিয়ামস দেবে পারপ্লেক্সড, বলবে অ্যাট ওয়ান্স উইথ এন্ড, একটা বাক্য দিয়ে দিবে, দিয়ে এটা তলায় দাগ দিয়ে বলবে এর ইডিয়াম বা ফ্রেজ কি হবে বা এর অর্থ কি বলবে এরকম। তো এর অর্থ হচ্ছে পারপ্লেক্সড, Puzzled হবে? বা হ্যাঁ পাজেল, প্রচুর হবে, প্রচুর, এটা পারপ্লেক্স, পাজেল, প্রচুর। তারপর কিছুদিন আগে যে করালাম এটা দেখো, এই যে এটা অ্যাট এ লস, এটাও কনফিউজ, এটা লেখাই আছে, আমি লিখছি না, পাজেল, কনফিউজ, আনসার্টেন, হোয়াট টু থিঙ্ক, হ্যাঁ এরকম। আরেকটা আমি লিখে দিই যেটা আমি এখানে নেই, নট টু নো, কি নট টু নো হোয়াট টু ডু, কি করবে ভেবে পাচ্ছে না বা পাচ্ছ না, এটা হচ্ছে অ্যাট ওয়ান্স উইথ ইন। নেক্সট দেখো অ্যাট এ স্ট্রেচ, অ্যাট এ স্ট্রেচ, দেখো দুজন দাঁড়িয়ে আছে, ছবি দিয়েছি, দুজন দাঁড়িয়ে আছে, এক টানা দাঁড়িয়ে আছে, যদিও দুজন একে অপরকে ধরেছে। তো অ্যাট এ স্ট্রেচ,
এটার মানে হচ্ছে একটানা বা এক নাগাড়ে, একটানা বা এক নাগাড়ে। তো এটার অর্থ কি লিখবো? কন্টিনিউয়াসলি আর উইদাউট এনি ইন্টারাপশন। এখানে লিখি উইদাউট, এর অর্থ হচ্ছে উইদাউট এনি ইন্টারাপশন। অর্থাৎ ইন্টারাপশন মানে বাধা, কোন রকম বাধা ছাড়াই কন্টিনিউয়াসলি, কন্টিনিউয়াসলি এখানে লিখে দিই কন্টিনিউয়াসলি অর উইদাউট এনি ইন্টারাপশন, একটাতে হয়ে গেল। বা আরেকটা লিখতে পারো উইদাউট স্টপিং, না থেমে, কাছাকাছি, নিয়ারেস্ট। বা বলতে পারো উইদাউট ব্রেক, কোনো ব্রেক না নিয়ে। শো চলছে, কোনো শো চলছে অ্যাট এ স্ট্রেচ, মানে কি উইদাউট ব্রেক, কোনো ব্রেক না নিয়ে শোটা চলছে, এরকম ব্যাপার। নেক্সট, অ্যাট ওয়ান্স এলবো, কোনই দেখতে পাচ্ছ ছবি, অ্যাট ওয়ান্স এলবো, এটার মানে তো আমরা এটা মনে থাকবে, এলবো কোনই, কোনই থেকে কি আসছে? হাত আসছে, হাতের কাছে বা সব সময় কাছাকাছি থাকে এমন, এটাকে বলা হয় অ্যাট ওয়ান্স এলবো। হাতের কাছে বা নাগালে, হাতের না, এরকম ব্যাপার বলে, হাতের কাছে। বা তুমি বলতে পারো সব সময় কাছাকাছি থাকে এরকম জিনিস, সব সময় কাছাকাছি থাকে এমন। কি হবে? নিয়ার বাই, কাছাকাছি থাকে কি নিয়ার বাই, ব্যাস, আর কি বলবো, কাছাকাছি থাকে এটাই। ভেরি ক্লোজ, খুব কাছে, নিয়ার বাইটাই বেস্ট। নেক্সট, এলবো রুম। দেখো একটা রুম যেখানে লেখা আছে এলবো রুম, তার মানে এলবো যদি আমি বুঝতে পারি, এলবো রুমটা আমি বুঝতে পারবো। মানে এরকম কি স্যার যে এলবো রুম মানে কাছাকাছি ঘর? না, আসলে ব্যাপার হচ্ছে এলবো রুম মানে হচ্ছে একটা বড় রুম যেখানে সহজে চলাফেরা করতে পারবে তুমি। অর্থাৎ এমন একটা রুম যেখানে স্পেসটা অনেকটা স্পেস, ঠিক আছে, পর্যাপ্ত পরিমাণে একটা স্পেস থাকবে যে ঘরে, সেই ঘরটাকে বলবো এলবো রুম। দেখবো অনেকে ইউজ করে কথাটা এলবো রুম। তো এলবো রুম মানে হচ্ছে সহজে চলাফেরার মতো পর্যাপ্ত জায়গা বা ঘর বা জায়গা, দুটোই হতে পারে, সহজে চলা ফেরার মতো পর্যাপ্ত জায়গা। অ্যাডিকুয়েট স্পেস, অ্যাডিকুয়েট মানে পর্যাপ্ত, ভোকাবুলারি হয়ে যাচ্ছে, অ্যাডিকুয়েট মানে পর্যাপ্ত, স্পেস বা স্পেস, ও এসপিএসসি হবে। অ্যাডিকুয়েট স্পেস, আর স্পেসের সিনোনিম প্লেস, প্লেস মানেও স্পেস হয়। টু মুভ অর ওয়ার্ক অন, টু মুভ অর ওয়ার্ক ইন, কাজ করে যেখানে, টু মুভ ইন বা ওয়ার্ক ইন, সেটাকে আমরা বলবো এলবো রুম। আর দেখি আরেকটা আছে, অল্প অল্প করে করো, 10 মাস পর দেখবে কতগুলো হয়ে যাবে। 30 খানা চলছে এটা, অ্যাট ওয়ান্স ফিঙ্গার টিপস। অনেকেই জানো আমরা ইউজও করি, যেটা আমার একদম নখদর্পণে, হ্যাঁ একদম আমার কোনো সাধ্যের মধ্যে কোনো ব্যাপার না, ইজিলি করে দিতে পারবো। তো অ্যাট ওয়ান্স ফিঙ্গার টিপস, এটার মানে কি? এটার মানে হচ্ছে নখদর্পণে। এর ইংলিশ কি লিখবো? ক্লোজ অ্যাট হ্যান্ড, হাতের কাছে, হাতের নাগালে বা হাতের মানে আমার সাধ্যের মধ্যে, না ইজিলি আর ইমিডিয়েটলি অ্যাভেলেবেল। যে জিনিসটা নখদর্পণে, সেটা তোমার তোমার কাছে কি সেই সেই জিনিসটা অ্যাভেলেবেল, একদম তুমি পারবে, সেটা কোনো কাজ হোক বা কোনো জিনিস হোক, ইজিলি আর ইমিডিয়েটলি, যখন তুমি চাইছো তখন সেই কাজটা করে দিতে পারছো, তাই ইমিডিয়েটলি কথাটা ইউজ হলো, অ্যাভেলেবেল। অ্যাট এ এটাকে এলবোটা বলবো, তো এরকম হওয়া উচিত, কোনটা? অ্যাট এলবো যেটা ছিল। এটা, হ্যাঁ হ্যাঁ,
সব কাছাকাছি আমি ওইভাবে সাজিয়ে নিয়ে এসেছি, বুঝলে তো? সব কাছাকাছি যেগুলো সেগুলো আমি নিয়ে এসেছি। দেখো এলবো দিয়ে দুটো ছিল, এলবো দিয়ে করে দিলাম। তারপর যখন তোমাদের প্র্যাকটিস সেট করাবো ইডিয়াম ফ্রেজের, এই প্র্যাকটিস সেট গুলো এমন ভাবে করিয়ে দেবো যে সেগুলো তুমি নিজেরা বুঝতে পারবে। সেই প্র্যাকটিস সেটে যতগুলো, ধরো রেড ওয়ার্ডটা দিয়ে যতগুলো ইডিয়ম আছে, রেড ওয়ার্ডটা দিয়ে, রেড ডে, হ্যাঁ, গালা ডে, মানে ডে, রেড না ডে, এই ডে ওয়ার্ডটা দিয়ে যতগুলো ইডিয়ম আছে, যেমন ধরো রেড লেটার ডে, এটা একটা, গালা ডে, এই যে এইগুলো। তো এই যে এই জিনিসগুলো আমি এমন ভাবে প্র্যাকটিস গুলো বানাবো যাতে ডে গুলো সবগুলো একসাথে কভার হয়ে যায়। আর যা যা হয় একসাথে যেগুলো হয়, যেমন অ্যাট অন, উইথ ইন্ড, অ্যাট এ লস, এগুলো সব এক জায়গায় হবে। ফিঙ্গার দিয়ে কিছু যদি থাকে সেগুলো হবে একসাথে, এরকম ভাবে কভার করে দেবো, চিন্তা নেই। তো একদম সাজিয়ে গুছিয়ে করে দেওয়া হবে, তোমরাও দেখবা সার্টিফিকেট পাবা। আশা করি কারোর এই অসুবিধা নেই, সবাই বুঝতে পেরেছো যতটা পড়ালাম। রেকর্ডটা অফ করে দিই।